বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এবং অভিভাবক এবং যারা আমার এই উপস্থাপনা দেখছেন তাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার উপস্থাপনা শুরু করছি। তো শিক্ষার্থীবৃন্দু, আমি আজ এইচএসসি বিজ্ঞান শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে পাঠ উপস্থাপন করব। তা আজকের বিষয় হচ্ছে চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিজ। তো চৌম্বক ধর্ম, তো প্রথমেই আমরা চৌম্বক ধর্মের উপর ভিত্তি করিয়া অবস্থান্তর মৌলসমূহকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, 2 নম্বরে হচ্ছে প্যারাম্যাগনেটিক এবং 3 নম্বরে হচ্ছে ডায়াম্যাগনেটিক। এই তিনটা ভাগে বিভক্ত করা হয়। তো প্রথমেই আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আলোচনা করব। এবং ফেরোম্যাগনেটিক পদার্থ, তো যে সকল পদার্থ চৌম্বক কর্তৃক আকর্ষিত হয় প্রবলভাবে, তো যে সকল পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় সেই সমস্ত পদার্থকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। যেমন আয়রন, তারপরে হলো প্যারাম্যাগনেটিক। তো যে সমস্ত পদার্থ চুম্বক কর্তৃক দুর্বলভাবে আকর্ষিত হয় সেই সমস্ত পদার্থকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক, যেমন টাইটেনিয়াম এবং ভ্যানাডিয়াম ইত্যাদি পদার্থ। আর যে সমস্ত পদার্থ চুম্বক কর্তৃক আকর্ষিত হয় না বরঞ্চ বিকর্ষিত হয় সেই সমস্ত পদার্থকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক পদার্থ। যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি এই সমস্ত মৌল চুম্বক কর্তৃক আকর্ষিত হয় না বরং বিকর্ষিত হয়। তো আমরা এ সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করব। যেমন ক্রোমিয়াম, আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখতেছি বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন আছে এবং এস ডি অরবিটালের আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 24। তো এখানে ডি অরবিটালে অর্থাৎ শেষ শক্তি স্তরে ডি অরবিটালে 5টা ইলেকট্রন এবং এস অরবিটালে মাত্র 1টা ইলেকট্রন আছে। তো এই 5টা ইলেকট্রন ডি অরবিটালে অযুগ্ম অবস্থায় বিরাজ করে। এই অযুগ্ম ইলেকট্রন অবস্থায় বিরাজ করে এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও তাই। এখানে বহিস্থ স্তরের ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে অযুগ্ম অবস্থায় এবং এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে। তো এখানে এই 5টি একমুখী অযুগল ইলেকট্রন প্রতিসম কাঠামো গঠন করে। তোমরা একটু লক্ষ্য করো, 5টা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে এবং প্রতিসম কাঠামো অর্জন করে। এই প্রতিসম কাঠামো অর্জন করার কারণে এদের ম্যাগনেটিক ধর্ম নেই। আবার আয়রনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসে বহিস্থ স্তরে ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে এবং এস অরবিটালে আমাদের মাত্র 2টা ইলেকট্রন আছে। এই 6টা ইলেকট্রন প্রথম ডি অরবিটালে 2টে আছে এবং বাকি 4টা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন অবস্থান করে। এই একটা একটা করে ইলেকট্রন অবস্থান করায়, তোমরা শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু আয়রনের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো। তো এখানে প্রতিসম এবং অপ্রতিসম দুইটাই আছে, অর্থাৎ এক জোড়া প্রতিসম এবং 4টা আছে হলো অপ্রতিসম। সর্বোচ্চ এটা হলো সর্বোচ্চ প্রতিসম। এই সর্বোচ্চ প্রতিসম হওয়ার কারণে এই আয়রন তোমার ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। এই জন্য আয়রন প্রবলভাবে চৌম্বক কর্তৃক আকর্ষিত হয়।
তারপরে আমরা যাব হলো টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ক্ষেত্রে এখানে ডি অরবিটালে মাত্র 2টা ইলেকট্রন আছে এবং এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে। অর্থাৎ এই বাকি এখানে ভ্যানাডিয়ামের ক্ষেত্রেও তাই। এখানে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন, অর্থাৎ বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন আছে 3টা এবং এস অরবিটালে ইলেকট্রন আছে মাত্র 2টা। তো এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এখানে প্রতিসম অর্থাৎ অপ্রতিসম, অর্থাৎ এখানে এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এখানে এই টাইটেনিয়াম এবং ভ্যানাডিয়াম চুম্বক কর্তৃক আকর্ষিত হয়, অর্থাৎ এরা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তারপর জিঙ্কের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, বহিস্থ স্তরে ডি অরবিটালে 10টা ইলেকট্রন আছে এবং এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে। এই 10টা ইলেকট্রন এস অরবিটালে আমরা দেখতে পাচ্ছি যে 5টি যুগ্ম ইলেকট্রন। এখানে যদি এটা আয়নে পরিণত হয়, আয়নে পরিণত হলেও এস অরবিটাল থেকে 2টা ইলেকট্রন চলে যায় এবং ডি অরবিটালে 10টা ইলেকট্রনই থাকে এবং সবগুলো যুগ্ম অবস্থায়, অযুগ্ম ইলেকট্রন এখানে কোনো পাওয়া যাচ্ছে না। এই অযুগ্ম ইলেকট্রন না পাওয়ার কারণে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, অর্থাৎ এটা চুম্বক কর্তৃক আকর্ষিত তো হবেই না, বরঞ্চ বিকর্ষিত হবে। যেহেতু জিঙ্ক আয়নের ক্ষেত্রেও এখানে 5টা যুগ্ম ইলেকট্রন পাওয়া যাচ্ছে, কাজেই জিঙ্ক স্বাভাবিক অবস্থায় এবং জিঙ্কের যে যৌগগুলো আছে যৌগগুলোও সবগুলোই হবে ডায়াম্যাগনেটিক। জটিল যৌগের গঠন এবং চৌম্বক ধর্ম আমরা সামান্য একটু আলোচনা করব। এখানে চতুস্থলকীয় টেট্রাইমিন কোবাল্ট যৌগের গঠন। চতুস্থলকীয় টেট্রাইমিন কোবাল্ট ক্লোরাইডের ক্ষেত্রে, কপার ক্লোরাইডের ক্ষেত্রে কপার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে দেখা যাচ্ছে যে 10টা ইলেকট্রন আছে এবং এস অরবিটালে 1টা ইলেকট্রন আছে। এটা পরমাণুর ক্ষেত্রে। যদি এটা আয়ন হয় তাহলে দেখা যাবে যে এস অরবিটাল থেকে 1টা ইলেকট্রন এবং ডি অরবিটাল থেকে 1টা ইলেকট্রন চলে যাওয়ার ফলে এখানে ডি অরবিটালে 9টা ইলেকট্রন হবে, তার মধ্যে 4টা জোড় এবং 1টা বেজোড়। সেই বেজোড় ইলেকট্রনটা পি অরবিটালে স্থানান্তরিত হয়ে যাবে। স্থানান্তরিত হওয়ার ফলে এখানে 1টা এস অরবিটাল, 1টা টি অরবিটাল এবং 2টে পি অরবিটাল সংকরিত হবে। সংকরিত হয়ে ডি এস পি2 শঙ্কর অরবিটাল গঠন করবে। এই 4টে শঙ্কর অরবিটালের চারদিকে 4টা অ্যামোনিয়া অণু এখানে সন্নিবেশ বন্ধন দ্বারা গঠিত হবে, অর্থাৎ প্রত্যেকটা অ্যামোনিয়া অণু এই শঙ্কর অরবিটাল, ফাঁকা শঙ্কর অরবিটালে একজোড়া করে ইলেকট্রন যুক্ত করে এখানে সন্নিবেশ বন্ধন গঠন করে। এটা যদি আমরা প্রত্যেকটা অ্যামোনিয়া পরস্পরের সাথে যুক্ত করি তাহলে এটা একটা চতুস্থলকীয় অর্থাৎ চতুর্ভুজীয় অর্থাৎ বর্গাকার ডায়াচুম্বকীয় ধর্ম প্রদর্শন করবে। তো যেহেতু এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, অর্থাৎ সবগুলোই হচ্ছে জোড় ইলেকট্রন, কাজে এটা ডায়াম্যাগনেটিক হবে। তারপর এক্সাম্পল হিসেবে আমরা ম্যাঙ্গানিজের আয়নের গঠন আমরা হিসাব করতে পারি। যেমন ম্যাঙ্গানিজের বহিস্থ স্তরে 5টা ডি অরবিটালে 5টা ইলেকট্রন এবং এস অরবিটালে 2টা ইলেকট্রন। যখন এটা আয়নে পরিণত হয়ে যাবে তখন ম্যাঙ্গানিজ 3 আয়নে পরিণত হবে, তখন এস অরবিটাল থেকে 2টা ইলেকট্রন চলে যাবে এবং ডি অরবিটাল থেকে 1টা ইলেকট্রন চলে গিয়ে ম্যাঙ্গানিজ 3 আয়ন গঠন করবে। এবং এই যে এখানে দেখা যাচ্ছে যে যখন পূর্ব মুহূর্তে অর্থাৎ যৌগ গঠন করার পূর্ব মুহূর্তে ডি অরবিটালের ইলেকট্রন 2টা
পরস্পর স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হয়ে দুই জোড়া ডি অরবিটাল গঠন করবে, এক জোড়া ডি অরবিটাল গঠন করবে এবং একটা একটা করে ফাঁকা থাকবে এবং ডি অরবিটাল সম্পূর্ণরূপে ফাঁকা হবে দুইটা, এস অরবিটাল একটা এবং পি অরবিটাল হলো তিনটা। তাহলে দুইটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল এবং তিনটা পি অরবিটাল সংকুরিত হবে। সংকুরিত হয়ে এখানে sp 3d2 সংকর অরবিটাল গঠন করবে। এই সংকর অরবিটাল অ্যামোনিয়া সায়ানাইড এখানে এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করবে। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। যেহেতু দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে ম্যাঙ্গানিজ 3 আয়নের যে সমস্ত আমরা যৌগ পাবো, জটিল যৌগ পাবো, এই যৌগগুলো চুম্বক কর্তৃক আকর্ষিত হবে। অর্থাৎ এখানে আনফেয়ার ইলেকট্রন পাওয়া যাচ্ছে হলো দুইটা, কাজে এটা প্যারাম্যাগনেটিক হবে। অনুরূপভাবে কোবাল্ট 3 আয়নের ক্ষেত্রেও আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে কোবাল্ট হলো 27, ডি অরবিটালে 7টা ইলেকট্রন, এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে এবং পি অরবিটাল ফাঁকা। তো এখানে 7টা ডি অরবিটালে 7টা ইলেকট্রন বলতে একটা একটা করে ইলেকট্রন হুন্ডের নীতি অনুসারে ডি অরবিটালে একটা একটা করে ইলেকট্রন যাবে, তারপর আর একটা ইলেকট্রন ডি অরবিটালে যুক্ত হয়ে দুই জোড়া যুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে, 3টা বিজোড় ইলেকট্রন পাওয়া যাবে। এখন যখন এটা আয়নে পরিণত হবে তখন ডি অরবিটাল থেকে একটা, অর্থাৎ কোবাল্ট 3 আয়নে পরিণত হবে, তখন এস অরবিটাল থেকে 2টা এবং ডি অরবিটাল থেকে একটা ইলেকট্রন গিয়ে এখানে কোবাল্ট 3 আয়নে পরিণত হবে। এই কোবাল্ট 3 আয়নে যখন পরিণত হবে, যৌগ গঠন করার পূর্ব মুহূর্তে এখানে ডি অরবিটাল আর একটা স্থানান্তরিত ইলেকট্রন স্থানান্তরিত হয়ে যুগ্ম ইলেকট্রনে পরিণত হবে। অর্থাৎ 3 জোড়া ডি অরবিটালের 3 জোড়া তোমার যুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে এবং 2টা অরবিটাল ফাঁকা হয়ে যাবে। তাহলে 2টা ডি অরবিটাল, একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল পরস্পর সংকুরিত হবে। অবশ্য এখানে সংকুরিত হয়ে এখানে D2sp3 সংকর অরবিটাল গঠন করবে। এই ফাঁকা সংকর অরবিটালগুলো অ্যামোনিয়া এক জোড়া করে ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এখানে তোমার কোবাল্ট হেক্সামিন কোবাল্ট 3 আয়ন গঠন করবে। তো যেখানে এখানে আনপেয়ার ইলেকট্রন নাই, আনপেয়ার ইলেকট্রন না থাকার, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হলো 0, কাজেই ম্যাগনেটিক প্রপার্টিজ হবে ডায়াম্যাগনেটিক। অনুরূপভাবে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আয়রনের যৌগ। আয়রনের আমরা জানি যে আয়রনের যৌগসমূহ হলো প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক। আচ্ছা, কিন্তু আয়রনের যখন যৌগ গঠন করবে, যৌগ গঠনের সময় এখানে আয়রন 3 আয়ন গঠন করবে। 3 আয়ন গঠন করলে এস অরবিটাল থেকে 2টা ইলেকট্রন এবং ডি অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাবে। চলে যাওয়ার ফলে এখানে আসের ক্ষেত্রে এস অরবিটাল থেকে 2টা ইলেকট্রন চলে যাবে। চলে যাওয়ার ফলে এখানে এক জোড়া যুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে এবং 4টা অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে। কিন্তু যৌগ গঠন করার পূর্ব মুহূর্তে এখানে এই অযুগ্ম ইলেকট্রনগুলো পরস্পর যুগ্ম ইলেকট্রনে পরিণত হয়ে যাবে। এই যুগ্ম ইলেকট্রনে পরিণত হওয়ার কারণে এখানে 3 জোড়া যুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে এবং 2টা অরবিটাল ডি ফাঁকা পাওয়া যাবে, একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল যে ফাঁকা আছে, এই একটা এস, 3টা পি এবং 2টা ডি অরবিটাল সংকরিত হবে। সংকরিত হয়ে এখানে sp3d2 সংকর অরবিটাল গঠন করবে এবং এই ফাঁকা সংকর অরবিটালগুলো সায়ানাইড সংযুক্ত হয়ে এক জোড়া করে ইলেকট্রন দান করে হেক্সা সায়ানো ফেরিক আয়ন গঠন করবে। ফলে যেহেতু এখানে
অযুগ্ম ইলেকট্রন নাই, কাজে এটা হবে ডায়াম্যাগনেটিক। অনুরূপভাবে ফেরিকের ক্ষেত্রে আমরা বর্ণনা করতে পারি। ফেরিকের ক্ষেত্রে 3টে ইলেকট্রন, এখানে এস অরবিটাল থেকে একটা 2টা ইলেকট্রন এবং ডি অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাবে। চলে যাওয়ার ফলে একটা ডি ফাঁকা থাকবে, একটা পি 3টা এবং এস একটা অরবিটাল ফাঁকা থাকবে। কিন্তু যৌগ গঠন করার পূর্ব মুহূর্তে এখানে একটা ইলেকট্রন, ডি অরবিটাল একটা ইলেকট্রন যুগ্ম হবে, আর একটা অযুগ্ম অবস্থায় থেকে যাবে। এই অযুগ্ম ইলেকট্রন তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, অযুগ্ম ইলেকট্রন থেকে যাবে। ফলে ফাঁকা ডি অরবিটাল আমরা পাচ্ছি হলো 2টা, এস অরবিটাল একটা এবং পি অরবিটাল পাচ্ছি আমরা 3টা। এই ডি 2টা, এস একটা এবং পি 3টা সংকরিত হয়ে sp2sp3 সংকর অরবিটাল গঠন করবে। আচ্ছা, ফলে এখানে সায়ানাইড এই ফাঁকা সংকর sd2sp3 সংকর অরবিটাল, ফাঁকা সংকর অরবিটালগুলো সায়ানাইড এক জোড়া করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করবে। ফলে এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থেকে যাচ্ছে। যেহেতু এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আমরা পাচ্ছি, কাজেই এই যৌগটা হবে, অর্থাৎ হেক্সাসায়ানো ফেরিক আয়ন যৌগটা হবে প্যারাম্যাগনেটিক। তো আমাদের আজকে এ পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই করোনাকালীন সময়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং বাসায় বসে ভালোভাবে লেখাপড়া করো এবং বাইরে গেলে মাস্ক পরিধান করে বের হবে। তো এই বলেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।